নমস্কার, ফ্রিবার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আরেকটি টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে যথারীতি আছেন শঙ্করানন্দ চক্রবর্তী। ওয়েলকাম তোমাকে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা একটু অন্য ধরনের আলোচনাটা করব। আলোচনাটা হলো আমাদের এই শঙ্করানন্দ চক্রবর্তী, উনি একটা সংস্থার সঙ্গে জড়িত। তো এটার সঙ্গে জড়িত হওয়ার ফলে উনি ওনার এই এডুকেশন পিরিয়ড বা চাইল্ডহুড পিরিয়ড কীভাবে উনি আপলিপমেন্ট করেছেন এবং ইউথ আইকন হিসাবে উনি পরিচিত কীভাবে পেয়েছেন, এটা একটা আলোচনা আমরা আপনাদেরকে শোনাবো। তো শঙ্কু ভাই, তুমি একটা সংস্থার সঙ্গে জড়িত। হ্যাঁ, এই সংস্থাটা একটু পরিচয় দাও একটু। আমি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের সদস্য, নিয়মিত রাজযোগ অভ্যাস করি। 1936 কি 37 সালের মধ্যেই এই সংস্থার প্রথম ইনসেপশন হয়। আচ্ছা। তো তখন এটা অবিভক্ত ভারত, করাচি শহরে ছিল। পরবর্তী সময় 1950 সালে এই সংস্থাটি ভারতের মাউন্ট আবু রাজস্থানে অবস্থিত হয়। বর্তমানে ঈশ্বরী বিশ্ববিদ্যালয় সমগ্র বিশ্বে আমাদেরকে রাজযোগ শিক্ষা দিয়ে যাচ্ছে এবং কি করে আমাদের দৈনন্দিন জীবনকে সুন্দর, সুস্থ এবং একটা সাত্ত্বিক জীবন যাপন করা যায় সেই বিষয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এবারে রাজযোগ বিষয়ে আমি একটু বলবো। রাজযোগ হচ্ছে, রাজযোগটা আমরা পরে আসি। আচ্ছা, ঠিক আছে। প্রথম আসি এই সংস্থার সঙ্গে তুমি জড়িত হলো কিভাবে? আমি জড়িত হয়েছি, এটা একটা কি বলবো, মেবি বলে না যেটা নিয়তিতে থাকে আর কি। তো একবার কি হয়েছে, আমার দিদি, হ্যাঁ, একবার ওমেন্স কলেজে একটা অনুষ্ঠান হয়েছিল, সেটা 95 কি 95 এর একদম শেষ দিকে। হ্যাঁ, তো একটা অনুষ্ঠান হয়েছিল। তো সেখান থেকে আমার দিদি দেখে এসে মানে বাড়িতে এসে মা বাবাকে, আমার মা এবং আমার বাবা কে বলছিল যে জানো তো এমন একজন এসেছিলেন, আমাদেরকে মেডিটেশন করিয়েছে এবং খুব ভালো লেগেছে জানো তো। আর আমার দিদির একটা ব্যাপার ছিল কি, দিদি ভীষণ মানে ক্যারিয়ার কনসাস ছিল, মানে ভালো করা, কেউ কোনো কিছু একটা ভালো পেলে ও এটা নিত। তো ও এসে দেখার পর প্রথম আমার দিদি, তখন কি হয়েছিল যে বর্তমানে যে আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় বলে যে সংস্থাটিকে জানি, এটিরই একটি শাখা 1995 সালে ত্রিপুরাতে স্থাপন হয়েছিল। আচ্ছা। এবং সে তখন আমাদের রাজযোগিনী ব্রহ্মাকুমারী কবিতা ব্যানার্জি অ্যাজ ইনচার্জ ছিলেন তখন থেকে। তো ওনারই একটা প্রোগ্রাম আমার দিদি দেখে এসে আমার মাকে বলে। তারপর যথারীতি দিদি একটু মানে বলে আর কি, চলো চলো চাই। তো ওইখানে ওরা একটা লিফলেট পেয়েছিল। ওটাতে অ্যাড্রেস তখন সেটা অফিস লাইন বলে একটা জায়গাতে ওটা ছিল, অফিস লাইনে। তো আমার মা যথারীতি যায়, আমার এক মাসিকে নিয়ে দিদি ভাই যায়। গিয়ে ফার্স্ট দিন গিয়ে এত ভালো লেগেছিল, তখন শীত পড়বে এমন একটা ভাব। তখনও তুমি অ্যাটাচ হওনি? না, তখন আমি অ্যাটাচ হইনি। তখন মনে করো, তখন আমার বয়স, আমি তখন বলি কি 6-7 বছর। হ্যাঁ, আমি ক্লাস 3 থেকে জাস্ট 4 বোধহয় উঠেছি, সম্ভবত এরকমই হবে। তো আমি ওই সময়টা আমাদের অ্যানুয়াল পরীক্ষা হওয়ার পর আমি কলকাতা ঘুরতে যাই একা। আচ্ছা। ওইখান থেকে আমার বাবা ফ্ল্যাটে উঠিয়ে দিয়েছিল। তো ওই এয়ারপোর্ট থেকে আমার মাসি তারা নিয়ে নিয়েছিল, মানে আমাকে পিক আপ করেছিল। তো আমি কলকাতা ঘুরে প্রায় 15 কি 20 দিনের মতন ছিলাম। ফিরে এসে দেখি বাড়িতে সবকিছু পরিবর্তন। এই 15-20 দিনের মধ্যে দেখছি কি আমাদের যে পাপোশটা এটাও সাদা। আচ্ছা। এবং ঘরে দেখছি একটা বেশ সুন্দর বাতাবরণ। এসে দেখছি আমার মা সকাল সকাল উঠে, আমি যেদিন এসেছি সেদিন তো আর বুঝিনি, পরের দিন দেখছি সকালবেলা আমি একটু লেট রাইজার উঠেছি, ঘুমেতে দেখি আমার মাও নেই, বাবাও নেই। কোথায় গেল ওরা? দিদি ভাই খালি ছিল তখন, না সরি, আমার মা আর দিদি নেই, বাবা ছিল। তো আমি বললাম মামনি কোথায়? তখন বলছে তোর মা একটা মেডিটেশন সেন্টারে গেছে। তখন নাম জানি না কি। মেডিটেশন সেন্টার, এটা আবার কি? তো আমি তখন মানে স্বাভাবিকভাবে 1-2 প্রশ্ন করে তো নর্মাল হয়ে গেছি। আর তখন আমাদের বাড়িতে যেহেতু বাঙালি পরিবার, খাওয়া দাওয়াটা একটা মেইন সাবজেক্ট আমাদের, মানে চব্বচেশ্বর খাওয়া সবই হবে, ননভেজ অবশ্যই বাঙালি হয়। তো আমি দেখলাম মা এলো, এসে সেটা আমাকে খুব আদর টাদর প্যাম্পার করে বলছে, জানিস তোকে নিয়ে যাব। কোথায়?
তো ওই সংস্থাতে নিয়ে তখন ওটা ওই তোমার ওই অফিস লাইনে ছিল। হ্যাঁ, একটা ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট ওরা ভাড়া নিয়েছিল, মানে ওই ক্লাসরুমটাই ওদের বেডরুম, ক্লাসরুমটাই যেখানে ওরা ক্লাস করে ওইখানেই পর্দা টাঙিয়ে ওরা ঘুমায়, আবার সকালবেলা উঠলে পর্দাটা সরিয়ে দেয়, ওইটাই ক্লাসরুম। আর 10 টুনে ভাই বোন হয়তোবা 6 থেকে 7 জন। ভাই বোন বলতে মানে রেগুলার স্টুডেন্ট? হ্যাঁ, মানে ওদেরকে আমি গিয়ে দেখেছি। আচ্ছা আচ্ছা। তারপর তোমার এন্ট্রি কিভাবে হলো? হ্যাঁ, এন্ট্রি তারপরে কি হলো, তার কিছুদিনের মধ্যে দেখছি আমার মা খুব আমাকে মানে প্রোৎসাহিত করলো, তো চল যাই। তো আমি গেছি, যাওয়ার পর দেখছি ওইখানে প্রসাদ ভাই বলে একজন ছিলেন। প্রসাদ ভাই, হ্যাঁ, হরেশ্বর ভাই একজন, প্রসাদ ভাই, উনি বিএসএফ এ চাকরি করতেন। আচ্ছা। হ্যাঁ, তো আর সঙ্গে দেখলাম ইয়ে কবিতা ভেঞ্জি, যিনি রাজযোগিনী ব্রহ্মাকবি কবিতা ভেঞ্জি, উনি, আর প্রজ্ঞা ভেঞ্জি, আর একজন মাতাজি। আচ্ছা, 3 জন। হ্যাঁ, এদেরকে দেখলাম। দেখার পর ওরা তো আমাকে দেখে খুব আদর করলো করে, এবং একটা কথা হচ্ছে আমি একটু খেতে ভালোবাসি, তো দেখলাম ওইখানে যাওয়ার পর আমাকে খুব সুন্দর সুস্বাদু টলি দিল। আচ্ছা। তো আমি তো টলি খেয়েই খুব দিওয়ানা হয়ে গেলাম একদম, মানে টলিটা কি মানে ওদের প্রসাদ? টলিটা অ্যাকচুয়ালি সিন্ধি ওয়ার্ড, প্রসাদকেই সিন্ধি ভাষাতে টলি বলে আর কি। হ্যাঁ, দর্শক বন্ধুদের বলছি। হ্যাঁ, রাইট। টলিটা তো আমরা তো বুঝবে না, টলি আবার কি। টলি আবার কি। তো তখন আমি খেলাম। তারপরে আমি দেখছি কি, মানে একটা রুমের মধ্যে একজন দিদি বসে একটা বইয়ের মতন খুলে খুলে কয়েকজন 4 জন 5 জন বসে ওদেরকে দেখাচ্ছে। তো আমি দেখে ভাবলাম, পরে শুনলাম এটা কোর্স করায়, মানে 7 ডে কোর্স। তো আমি এইভাবে যাওয়া শুরু করলাম, কিন্তু আমার কোর্স শুরু হয়নি। ও আচ্ছা। এমন করে করে প্রায় 1-1.5 বছর আমি গেছি। আচ্ছা। যখনই কোনো ছুটি ছাটা পেতাম বা ইয়ে হতো, এমন হতো যে আমার বাবা তখন তোমার চিফ ইঞ্জিনিয়ার ইয়েতে পোস্টিং, তখন এই যে বিশালগড়ে পোস্টিং। তখন আমার বাবা কি করতো, অফিসে যাওয়ার সময়, আমাদের তখন পরীক্ষা শেষ হয়েছে, আমাকে আমার দিদিকে, হ্যাঁ, সেন্টারে রেখে অফিসের গাড়ি বাবা অফিসে চলে যেত। আর আমরা অনেক দিনটা থাকতাম, মজা করতাম। তখন তো হলিডে যেহেতু স্কুল, তো তখন বেহেনজি আমাদেরকে, মানে রাজযোগিনী ব্রহ্মাকুমারী, শ্রদ্ধেয় রাজযোগিনী ব্রহ্মাকুমারী কবিতা বেহেনজি আমাদেরকে অনেক কিছু বলতেন। আর উনি খুব ভালো ভালো জিনিস, টলি যেটা প্রসাদ বললাম, রান্না করে আমাদের খাওয়াতেন। এবং আমাদের বলে না, খেলমে পড়াই, মানে খেলার মাধ্যমে আস্তে আস্তে তোমাদের পুরো ফ্যামিলি ওটা যুক্ত হয়, এবং আস্তে আস্তে আমিও যুক্ত হলাম, আমার বাবাও কোর্স করলাম। এবং সেটা ছিল, আমি বলি এখন আমার মনে পড়ে, আমি কোর্স করেছি 6th জুন আমি 1996। অনেকদিন হয়ে গেল। হ্যাঁ, তো এই 96 থেকে তুমি ব্রহ্মকুমারীর সঙ্গে অ্যাসোসিয়েট? একদম অ্যাসোসিয়েটেড আমি। আচ্ছা, ওখানে যাওয়ার পরে তোমার লাইফটা কিভাবে ট্রান্সফর্ম হলো? হ্যাঁ, এটা একটা বিরাট বড়, এটা একটু বড় দর্শক বন্ধুদের। একদম মানে আমি প্রথমে রং লাইফস্টাইল যেরকম বলে, মানে খানপান এবং লেট রাইজার, মানে একটু অবস্টেনিস, মানে আনডিসিপ্লিনড লাইফ, হ্যাঁ, একটু ইয়ে করতাম। কিন্তু ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে একটা জীবন শৈলী বা একটা ডেইলি রুটিন আমাদের মেনটেন করা উচিত। সকালবেলা ঘুমের থেকে উঠে, এটা তো আমরা সবাই জানি, ডেইলি মানে হোয়াট ইজ রং এন্ড হোয়াট ইজ রাইট। তুমি যে বললে যে এই ব্রহ্মকুমারীর সঙ্গে অ্যাসোসিয়েট হওয়ার পরে তুমি ড্রাস্টিকলি চেঞ্জ হয়ে গেল, এই যে শক্তিটা কোথা থেকে পেলে? এইটাই একটা বড় প্রশ্ন। শক্তিটা আমি পেয়েছি যখন আমি আস্তে আস্তে যখন ওই যে ওদের 7 ডে কোর্সটা করার পর আমি বুঝতে পারি যে স্পিরিচুয়ালিটি কি করে আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারে। এগুলি অনেকগুলি বিষয় আছে যেগুলো আমরা 7 ডে কোর্স করলে ক্লিয়ার হয় আমাদের। যেমন এখানে অনেকগুলি পয়েন্ট আছে যে উই আর সোল, এই বডিটা যেটা গীতাতে বর্ণিত আছে, এটা তো উই আর সোল, এটা তো গীতাতে বর্ণিত আছে, কিন্তু একটা হলো জানা, একটা মেইন, একটা হলো ইমপ্লিমেন্ট ফিল করা। ওটাই আমি বলছি, কিভাবে ফিলটা হয়, ওটাই ফিলটা আমি করতে শুরু করি যখন আমি বিশেষ করে আমার কথা বলি, যখন আমি ক্লাস করতে শুরু করি। ক্লাস মানে প্রতিদিন যখন ওদের মেডিটেশনের ক্লাস একটা হয়, ওই মেডিটেশনটা করতে শুরু করি। এবং মেডিটেশনের মাধ্যমে আমাদেরকে শেখানো হয় যে কি করে আমাদের মনকে স্থির, কনসেন্ট্রেট করা যায়, কি করে আমাদের মন, যেমন একটা জায়গায় বসে আমাদের মন চতুর্দিকে পাগলা ঘোড়ার মতন ঘুরে বেড়ায়, সেই ঘোড়াটাকে কি করে কন্ট্রোলে আনা যায়, মনটাকে কি করে আমাদের নিয়ন্ত্রণে আনতে হয়। ওরা একটা মনের বিষয় আমাদের বলেছিল, কারণ আমরা যখন চেতনা অবস্থায় থাকি তখন চেতন মন আমাদের জাগ্রত থাকে, কিন্তু আমাদের ভেতরে মাইন্ডের দুটো পার্ট আছে, এটা কনসিয়াস মাইন্ড, এটা সাবকনসিয়াস মাইন্ড। আর সাবকনসিয়াস মাইন্ড এটা, যেটার মধ্যে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার অন্তর্নিহিত থাকে। যখন আমি মেডিটেশন করতে শুরু করি, আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডটা আস্তে আস্তে অ্যাক্টিভেট হতে শুরু করে, এবং তখন আমাদের কি হয়, মাইন্ড
কন্ট্রোল যেটা বলা হয়, আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি। তুমি বলতে যাচ্ছ যে মেডিটেশন যে ওরা করানো হয় এটা খুব এফেক্টিভ, খুব ভাবে এফেক্টিভ। এটা যদি আমরা মানে সবাই যদি ঠিকভাবে করতে পারে, অটোমেটিক্যালি তোমার লাইফে চেঞ্জ আসবেই। এবং মেডিটেশন একটা কথা হচ্ছে ধারণা। যখন আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট না করব, এতদিন আমরা ভালো ভালো জিনিস শুনে এসেছি, বাট কি করে হাউ টু ইমপ্লিমেন্ট দ্যাট ইন লাইফ সেটা আমরা জানি। ওটা এখানে শেখানো হয়, ওটা ওখানে শেখানো প্র্যাকটিক্যালি। এবং প্র্যাকটিক্যালি শেখানো শুধু নয়, আমাদের জীবনে সেটা ওরা একটা কথা হচ্ছে আপনি আচরি ধর্ম পরেরই শেখায়। যারা আমাদেরকে শেখাচ্ছে তারা নিজেরাও এটা ইমপ্লিমেন্ট করেছে জীবনে, সেইটাই আমাদের এফেক্ট করেছে। আচ্ছা, আরেকটা শুনলাম এখানে গেলে নাকি তোমার খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে যায়। তুমি বললে যে তুমি আগে নন ভেজিটেরিয়ান ছিলে, এখানে যাওয়ার পরে তোমার খাওয়াটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এটা একটু বলো তো। এটা কি করে হয়েছে আমি বলি। প্রথম কথা হচ্ছে কি, আমরা একটা কথা হচ্ছে কি আমরা আমাদের যা পেয়েছি সামনে তাই খেয়েছি। কোনো সময় বিচার মানে খাওয়ার জিনিস মানে খাদ্য, খাওয়ার মানে খাদ্য, এটা সবাই খায়, আমিও খাই। কিন্তু খাওয়ারেরও যে একটা ভাইব্রেশন আছে, যে ভাইব্রেশনটা তোমাকে ইন্টারনালি তোমার ব্রেইনে এফেক্ট করে। তুমি দেখো, আমাদের শরীরটা একটা ঈশ্বর আমাদের তৈরি করে দিয়েছে, আমাদের ঈশ্বরের আমাদের বডিতে কিছু কিছু পার্টস দিয়ে দিয়েছে, যেটা আমাদের কি খাওয়া উচিত সেটার উপর নির্ধারিত করেই কিন্তু আমাদের বডিটা তৈরি। কিন্তু আমরা কি করেছি, যারা কার্নিভোরাস, আমরা এটা পড়েছিলাম, হার্বিভোরাস, কার্নিভোরাস, অমনিভোরাস, এগুলো আমরা পড়েছিলাম। আমাদের জীবনটা, আমরা যারা মানুষ, আমাদের কিন্তু আমরা হচ্ছে কি হার্বিভোরাস। হার্বিভোরাস মানে কি, আমরা যেটা লতা পাতা শাক সবজি খেতে পারি। যারা কার্নিভোরাস হয় তাদের দাঁতগুলি কিন্তু শার্প হয়, ক্যানাইন এবং সব দাঁতগুলো। এখানে যাওয়ার পরে শুধু জানাটা না, রিয়েলাইজ করা এবং সেজন্য মানে অটোমেটিক অ্যাডাপ্টেবিলিটি চলে আসে। এবং আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাই তো আমার বিচার শক্তি করবে। জৈসা অন্ন वैसा मन, একটা কথাই আছে, যে খাদ্য আমি খাবো সেটার প্রভাব আমার জীবনে পড়বে। হ্যাঁ, সেটা খুব ভালো কথা বললেন, জৈসা অন্ন वैसा मन। কিন্তু অনেক সময় প্রশ্ন জাগে, খাওয়া তো শরীরের জন্য খাচ্ছি, কিন্তু মন কেন কন্ট্রোল হবে? একদম, এটাই রহস্যটা না? রহস্যটা আমাদের শরীর তখনই ভালো থাকে যখন আমাদের মন ভালো। এমনও দেখা গেছে, মন খারাপ, যতই জিম করি না কেন, যতই আমি অনুশীলন করি না কেন, বা অ্যারোবিক এক্সারসাইজ করি কিনা, বা যাই করি, সেটা কিন্তু তুমি ফ্রুটফুল 100% তুমি ফল পাবে না। তাই সবকিছু কথা বলা হয়, ইট স্টার্টস ফ্রম দ্য মাইন্ড, এভরিথিং স্টার্টস ফ্রম দ্য মাইন্ড। সব সাইকোলজিক্যালি ইউ হ্যাভ টু বি হেলদি। যাওয়ার পরে তো তোমার অনেকগুলো চেঞ্জ আসলো, তো এরপরে তুমি মানে চেঞ্জ আসার পরে তুমি লাইফটাকে তুমি একদম ট্রান্সফর্ম করে নিলে। তুমি বললে যে ডিসিপ্লিন লাইফ ছিল, তারপর তুমি একদম ডিসিপ্লিন লাইফ চলে এলে, খাওয়া দাওয়া চলে। এই যে তুমি প্র্যাকটিক্যালি তুমি চেঞ্জ হলে, তো ইউথটাতে সেটা তুমি কি বলতে চাও? আচ্ছা, আমি যখন মানে এই সংস্থার সংস্পর্শে আসি, তখন আমি খুবই টেন্ডার এজ, আমার একদম খুবই অল্প বয়স। সেরকম ভাবে বাইরের খুব একটা যে নেগেটিভিটি আমার মধ্যে ঢুকেছিল তা নয়, মানে মোটামুটি পিওরই ছিলাম। জাস্ট একটু ওই পড়াশোনা করতাম না, এই করতাম একটু যেগুলি করে বাচ্চারা, তো ওইগুলি থেকে আস্তে আস্তে আমি রিয়েলাইজ করি। তো আমি বিশেষ করে ইউথদেরকে বলবো এই প্ল্যাটফর্ম থেকে, যারা এখন আমরা অনেক রকমের বদ অভ্যাসে আমরা আক্রান্ত হয়ে গেছি, এবং আমরা মন থেকে কিন্তু চাই এর থেকে মুক্তি, উত্তরণের পথ। তো আমি একটাই কথা বলবো, আমাদের মাইন্ড যদি কন্ট্রোলে থাকে, আমরা যেই গোল নিয়ে আমরা সেট করবো লাইফে, সেটা যে কোনো ফিল্ডেই হোক, যে কোনো সেটা ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, বা যে কোনো জেনারেল লাইন হোক, আমরা সেই গোল অব্দি পৌঁছাতে পারবো। কিভাবে সেটা পারবো? যদি আমরা নিত্য রাজ্য মেডিটেশন অভ্যাস করি। তো আমি বলবো, এই প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক কথাই দূর থেকে শুনি, কেউ বলে এখানে যাওয়া উচিত না, এখানে যাবে না, এই যাবে না, কিন্তু একটা কথা হচ্ছে নিজে প্র্যাকটিক্যালি গিয়ে দেখুক। হ্যাঁ, কথা বিলিভ করে লাভ নাই, আমি গিয়ে দেখি না, আগে গিয়ে বিচার, চলে আসবো। আর কত জায়গায় মানুষ যায়, সব জায়গাতে কি মানুষ যায়, এক্সপ্লোর করে। তো আমি সব ইউথদেরকে বলবো, প্রজাপিতা ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ে একটু গিয়ে আমরা এক্সপ্লোর করি না, দেখি না কি আছে। শঙ্করনাথ চক্রবর্তী ওরা বলেছে এখানে গিয়ে দেখি না কি হয়। আমরা বিশেষ করে এই প্ল্যাটফর্ম থেকে আমাদের এটাই উদ্দেশ্য, যাতে করে আমরা যেমন ভাবে আমাদের লাইফ ট্রান্সফর্ম করতে পেরেছি, সেইভাবে যেন এই এখনকার ইউথরাও যেন সেই ট্রান্সফর্মটা করতে পারে, এবং লাইফের গোল অ্যাচিভ করতে এই ট্রান্সফরমেশনটা সাহায্য করবে। আমি এটাই লাস্টে বলবো,
আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত আছে সবার জন্য, বিশেষ করে ইউথ যারা ভবিষ্যতে ফিউচার আমাদের এই দেশের বিশ্বের, তারা যদি সঠিক রাস্তা পায় তাহলে আমাদের দেশের জন্য বিশ্বের জন্য ভালো। তাই এই মঞ্চ থেকে, এই প্ল্যাটফর্ম থেকে সবার কাছে বিনীত অনুরোধ, সবাই আসুন, নিজেদের জীবনটাকে সঠিক দিশায় নিয়ে যান। তো আজকে আমরা এই এপিসোডটা আর দীর্ঘায়িত করবো না, এমনি অনেক বড় হয়ে গেছে। তো আমি দু একটা কথা আমি বলতে চাই। আমাদেরকে এই চ্যানেলে, ফ্রিবার্ড চ্যানেলে আমরা কিছুদিন ধরে এই ইউথ নিয়ে কথাবার্তা বলছি, অনেকে আমাকে ফোন করেছিল। তো আমি আপনাকে বলি যে আমাদের যে বার্তালাপটা চলছে, আমরা এগুলো কোনো স্ক্রিপ্ট নেই কিন্তু। অনেকে মনে ভাবতে পারেন যে আমরা স্ক্রিপ্ট তৈরি করে এখানে এসে কথা বলছি, একদম স্বতঃস্ফূর্তভাবে কথা বলছি, তাই না? আমাদের কোনো স্ক্রিপ্ট নেই। আর একটা কথা বলি, অনেকে বলবেন যে ভিউয়ার্স তো কম আসছে, আমরা ভিউয়ার্সের জন্য প্রোগ্রামটা করছি না। আমাদের এই প্রোগ্রামটা দেখে যদি একটা ইউথ তার জীবনটা পরিবর্তন করতে পারে, তাহলে বলবো যে আমাদের সার্থক, সাকসেসফুল। কারণ আমাদের এখানে মানে আর্টিফিশিয়ালতে কিছু নেই। উনি এখানে এসে লাইফটা চেঞ্জ করেছেন, ইউথ আইকন হয়েছেন, উনি ওনার গুলো শেয়ার করেছেন। এই শেয়ারগুলো যদি কেউ নিয়ে যদি ভালো হয় জীবনে, তাহলে এটাই তো আমাদের সাকসেস। তো সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের এই বার্তালাপটা আমরা শুনছেন। আজকে এখানে সমাপ্ত করছি। পরবর্তী সময় আমি আমাদের ইউথদেরকে নিয়ে আরেকটা টপিক নিয়ে আমরা আসবো। তার আজকে এতটুকুই। সবাইকে নমস্কার।